ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন সহ ৭ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন আদালত। বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিক ইমাম মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়ে ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। এ বিষয়ে দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে তাপস জানান, কেউ হেয় হলে তার দায় সিটি কর্পোরেশনের নয়। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট ব্লক ২-এর দোকানের বৈধতা দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার সাঈদ খোকন সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন ওই মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিক ইমামের আদালত মামলাটি গ্রহণ করে তদন্ত নির্দেশ দেন। পিবিআইকে মৌখিক সাক্ষ্য লিপিবদ্ধ করে দালিলিক সাক্ষ্য প্রতিবেদনের সহিত সংযুক্ত করে আগামী ৩১/১/২০২১-এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে বের হয়ে আসুক প্রকৃতপক্ষে এই টাকাগুলো কোথায় গেছে, কার মাধ্যমে গেছে, কিভাবে গেছে। এদিকে দক্ষিণ সিটির অবৈধ উচ্ছেদ অভিযান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় জানিয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র তাপস। খুব পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের এই অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম কোনো ব্যক্তি কেন্দ্রিক না এবং কোনোভাবেই এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। আমরা কোনোভাবেই সেটাতে আপোষ করব না। কোনো ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা সেই ব্যক্তির বিষয়, কারো আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয় না। নগরবাসীর স্বার্থেই সব ধরনের অবৈধ উচ্ছেদ অব্যাহত রাখার কথাও জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। এদিকে এ বিষয়ে জানতে সাঈদ খোকনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাকে ফোনে পাওয়া যায়নি। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। করোনায় স্বাস্থ্য খাতে সংকটের সুযোগ নিয়ে দুর্নীতির মহোৎসব হয়েছে। ত্রাণ ও প্রণোদনা কর্মসূচির অনিয়ম দুর্নীতি ছিল অন্যতম আলোচিত বিষয়। অনিয়ম দুর্নীতির দায়ে অনেককে বদলি, ওএসডি বা বহিষ্কার করা হলেও পরিস্থিতির তেমন কোনো হেরফের হয়নি। দুর্নীতির রাঘব বোয়ালরা থেকে গেছেন আগের মতোই ধরা ছোঁয়ার বাইরে। খান আলমিন জানাচ্ছেন বিস্তারিত। করোনার কারণে গেল মার্চের শেষ থেকে শুরু করে চারদিকে ছিল চরম আতঙ্ক, ভয় আর শঙ্কা। প্রয়োজন ছাড়া খুব কম মানুষই ঘর থেকে বের হয়েছেন। পুলিশ, সেনাবাহিনীর সদস্যরাও তৎপর ছিলেন মানুষকে ঘরে রাখতে। এভাবে চলেছে মাসখানেক। কিন্তু দরিদ্র মানুষের তো আর ঘরে বসে থাকলে পেট চলে না। দায়িত্ব নিতে এগিয়ে আসে সরকার, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পাশাপাশি বিত্তশালীরা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিতে জটলা জমে অসহায় মানুষের, আর এতেই মৌকা খুঁজে পায় এক শ্রেণীর জনপ্রতিনিধি। একের পর এক আসতে থাকে চাল চুরির অভিযোগ। অভিযোগ ছিল ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ২৫০০ টাকার সহায়তা নিয়েও। টিআইবির জরিপ অনুযায়ী উপকারভোগীর ১২% তালিকাভুক্ত হতে ও ৫৬% টাকা পেতে অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছেন। তদন্তে দুর্নীতির অভিযোগ পাওয়া অনেক জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হলেও অন্তত ৩০ জন পরে উচ্চ আদালতে আবেদন করে ক্ষমতা ফিরে পেয়েছেন। স্বাস্থ্য খাতে চলেছে রীতিমতো হরিলুট। বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্পে কেনাকাটায় কোনো নিয়ম মানা হয়নি। মৌখিক আদেশ ও যন্ত্রপাতি কেনা হয়েছে। কাজ দেয়া হয় চিহ্নিত কয়েকটি প্রতিষ্ঠানকে, যার সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিভিন্ন হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ ওঠে। নমুনা পরীক্ষা ও চিকিৎসা নিয়ে দেশে ও দেশের বাইরে ভাবমূর্তি সংকটের মুখে পড়ে বাংলাদেশ। রিজেন্টের শাহেদ, জেকেজির সাবরিনা ও আরিফ, জেএমআইয়ের আব্দুর রাজ্জাক, অপরাজিতা ইন্টারন্যাশনালের শারমিন জাহান করোনা কেলেঙ্কারির অন্যতম খল চরিত্র। তাদের অপকর্মের সঙ্গে জড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের নামও। লাইসেন্সবিহীন এবং ভুয়া হাসপাতাল ও প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরীক্ষার চুক্তি, পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, প্রবাসীদের ভুয়া সনদ নিয়ে বিদেশে পাঠানো, এসব কিছু বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি অনেকটা ম্লান করেছে। খান আলামিন, RTV। যুক্তরাজ্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার অনুমোদন দেওয়ায় জানুয়ারিতে বাংলাদেশে টিকা আসবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। সকালে রাজধানীর কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস BCPS-এ এক আলোচনায় কথা জানান তিনি। এ সময় স্বাস্থ্য সচিব জানান,
প্রথম ধাপে 50 লাখ এবং জুনের মধ্যে মোট 5 কোটি টিকা দেশে আসবে। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়ে করোনা মহামারী ধকল সামলাতে কার্যকরী একটি টিকার অপেক্ষায় ছিল সবাই। পরীক্ষামূলক টিকাগুলোর সাফল্যের পর কত দ্রুত এসব টিকা পাওয়া যাবে তা নিয়েই এখন আলোচনা দেশে দেশে। করোনা মোকাবেলায় বাংলাদেশের সাফল্য নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সেই প্রশ্নের উত্তর দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানালেন, জানুয়ারির মধ্যেই টিকা আসবে দেশে। ভ্যাকসিন অনুমোদন যেহেতু পেয়ে যাচ্ছে, এখানে ইউরোপের ইউকে অনুমোদন দিয়েছে, ভারতও দিয়ে দিবে, হয়তো WHO দিয়ে দিবে। আমরা আশা করছি যে আমরা জানুয়ারি মাসের শেষের দিকে আমাদেরকে সেরাম ইনস্টিটিউট যেভাবে আমাদেরকে খবরাখবর দেয়, জানায়, আমরা আশা করি জানুয়ারি মাসের শেষে অথবা তার আগেও আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি, যেহেতু এটা অনুমোদনের প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানান, প্রথম ধাপে 50 লাখ এবং জুনের মধ্যে আরও 5 কোটি টিকা পাবে বাংলাদেশ। আপনারা জানেন যে আমরা যে এগ্রিমেন্ট করেছি অক্সফোর্ডের সাথে, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ভ্যাকসিন প্রথম 50 লক্ষ পাবো ফেব্রুয়ারি মাসে। প্রায় 5 কোটির কাছাকাছি টিকা কিন্তু আমাদের হাতে আসবে জুন মাসের মধ্যে, যদি সবকিছু ঠিক থাকে। এদিকে দেশে কোভিড-19-এ আরও মারা গেছেন 22 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন 1235 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,229 জনের। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। টাকা পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পলাতক পিকে হালদার সহ সব পলাতক ও সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার ও পুনঃপ্রচারে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। গণমাধ্যমে পিকে হালদারের সংবাদ প্রচার বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। সকালে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে সংশ্লিষ্ট আদালতে আবেদন করে দুদক। এর আগেই মঙ্গলবার তারা বিষয়টি আদালতের নজরে আনে। আপনার বলার স্বাধীনতা আছে, লেখার স্বাধীনতা আছে, বাট সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন। এখানে হাইকোর্টের একটা অর্ডার আছে, বিষয়টি বিচারাধীন, একটা ওয়ারেন্ট আছে। তার মানে এটা না উনি একজন পলাতক ব্যক্তি যাকে কোর্ট খুঁজে বেড়াচ্ছে, উনি আপনাকে লাইভ টর্চার থেকে ইনভাইট করে আপনি তাকে আনবেন। নট অনলি দ্যাট, আমি একথাটাও বলেছি, আদালত যাকে খুঁজছে, যিনি আসামি পলাতক, ওনাকে আপনি বলছেন অতিথি, আপনি অতিথি বলছেন, এটাও তো হাইকোর্টের প্রতি আপনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। চট্টগ্রামের রেললাইন প্রকল্পের রাঙ্গাপাহাড় এলাকায় অনুমতির বাইরে পাহাড় কাটায় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ, সাব ঠিকাদার মেসার্স হাসান ইন্টারন্যাশনাল সহ 3 প্রতিষ্ঠানকে 50 কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বিকেলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে শুনানি শেষে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক বলেন, তমা কনস্ট্রাকশনকে 37টি পাহাড় কাটার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তারা 16টি পাহাড়ের 2 কোটি 22 লাখ ঘনফুট বেশি মাটি কাটে। এ ধরনের অভিযোগে গেল নভেম্বরে শুনানিতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর। পরে আদালতে শুনানি শেষে জরিমানা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ নয়, বাংলাদেশ শান্তি চায়। তবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবসময় দেশপ্রেমিক নৌবাহিনী সদস্যদের প্রস্তুত থাকতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সব কথা বলেন। দেশের কেউ গৃহহীন থাকবে না উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, প্রতিটি মানুষের ঠিকানা তৈরি করে দেবে সরকার। সেলিম মালিকের রিপোর্ট। বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2018 আলফা এবং ডিইও 2020 ব্র্যাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে। কারোর সঙ্গে যুদ্ধ নয়, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্র নীতি নিয়েই আমরা চলবো। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব ধরনের যেন উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে, সেইভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে আমরা গড়ে তুলছি। তিনি বলেন, সমুদ্রের সম্পদ কাজে লাগানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। আমাদের যে বিশাল সমুদ্র রাশি, তার সম্পদটা যেন আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজে ব্যবহার করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা
কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী জানান, মুজিব বর্ষের সবচেয়ে বড় উদ্যোগ হবে দেশের প্রতিটি মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা। বাংলাদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না, এটাই আমাদের নীতি। এবং সেই নীতিমালা নিয়েই আমরা বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যারা ভূমিহীন, গৃহহীন, তাদেরকে আমরা সরকারিভাবে ঘর তৈরি করে দিচ্ছি। শীতকালে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান সরকার প্রধান। করোনা ভাইরাস মোকাবেলার জন্য আমরা বিশেষ প্রণোদনা যেমন দিয়েছি, তাছাড়া দিক নির্দেশনাও দিয়েছি স্বাস্থ্য সুরক্ষার দিকে লক্ষ্য রেখে। সেলিম মালিক, RTV, ঢাকা। ব্যাপকভাবে দেশীয় উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ু দূষণ। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান IQ এর তথ্য বলছে, সম্প্রতি দেশের বায়ুর মানের গড় হার থাকছে 150 থেকে 200 PM 2.5, যা অস্বাস্থ্যকর। গবেষকদের মতে কলকারখানা, ইটের ভাটা ও গাড়ির কালো ধোঁয়াই দূষণের প্রধান কারণ। ফলে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যস্ত করে তুলছে জনজীবন। বায়ু দূষণ নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব ছবি তুলেছেন নাজমুল হাসান সাইবা। বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি উপাদান বায়ু, যার বিশুদ্ধতার মান নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বমহল কারোরই যেন মাথা ব্যথা নেই। অথচ দিন দিন এই বায়ু হয়ে উঠছে প্রাণঘাতী। মাপযন্ত্রের মিটার বলছে ঢাকার বায়ুর মান খুবই ঝুঁকিপূর্ণ। বায়ুর স্বাভাবিক সূচক 0 থেকে 50 থাকার কথা, অথচ ঢাকার বাতাসে শীতকালে তা ছাড়িয়ে যায় 200 পয়েন্ট। বর্তমানে যে বায়ু দূষণ বা বায়ুর মানজনিত যে অবস্থা আছে, এটা কোনোভাবে স্বাস্থ্যকর না। আর বায়ুমান সূচকেই ঢাকা শহরে 200-র বেশি বায়ুমান সূচক আছে, সেটি কিন্তু যে সূচকেই কিন্তু অস্বাস্থ্যকর। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান IQ এর তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে অস্বাস্থ্যকর বায়ু শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তুলনায় ওদের টার্গেট হলো অ্যানুয়াল অ্যাভারেজ হলো PM 2.5 10 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। সেখানে আমাদের থাকে হলো 90 থেকে 100 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। শীতকালে অন্যান্য দেশের তুলনায় প্রায় 10 গুণ বা 15 গুণ বেশি, বর্ষাকালের তুলনায় 4 থেকে 5 গুণ বেশি থাকে। গবেষকরা বলছেন, নিয়ম না মেনে কলকারখানার পাশাপাশি ইটের ভাটা ও যানবাহনের ধোঁয়া বায়ু দূষণের অন্যতম কারণ। সেনসিটিভ গ্রুপ বা ওমেন, চিলড্রেন বা বয়স্ক যারা আছে, তাদের জন্য তো অস্বাস্থ্যকর বটেই। আমরা যারা সুস্থ আছি তারাও যদি আমরা 2-4 ঘন্টা এই দূষিত বায়ুতে এক্সপোজ হই, আমাদের জন্য এটি অস্বাস্থ্যকর। এটি অস্বাস্থ্যকর থেকে খুব অস্বাস্থ্যকরের দিকেই অবস্থান করছে। দূষণ রোধে রয়েছে আইন, রয়েছে হাইকোর্টের নির্দেশনাও, কিন্তু কার্যকর উদ্যোগ নিচ্ছেন না কেউই। 9 দফা নির্দেশনা, যেটা আসলে সঠিকভাবে যদি পালন করা হয় তাহলে সেক্ষেত্রে বায়ু দূষণ অনেকটাই কমবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই নির্দেশনা মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং সবাই জানেন, কিন্তু ওইভাবে কিন্তু কার্যকরী হচ্ছে না এখনো। তাই দূষণমুক্ত নির্মল বিশুদ্ধ বায়ু নিশ্চিত করতে সরকারের যথাযথ কর্তৃপক্ষ কাজ করবেন, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। সেলিম মালিক, RTV, ঢাকা। 31st নাইটকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় প্রস্তুত আছে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরের মাল্টিপারপাস শেডে আয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ পদক প্রদান অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। এই সময় ভারতের মিজোরাম সীমান্তে সন্ত্রাসী গ্রুপ অবস্থান করছে এমন খবরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী BSF অভিযান চালানোর আশ্বাস দিয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 4 ক্যাটাগরিতে মোট 59 জনকে পদক দেওয়া হয়। এবং আমাদের দেশকে যে আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, তারা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সবসময় তৈরি থাকে। তো কেউ এখানে এসে অঘটন ঘটাবে, আমাদের নিরাপত্তা বাহিনী চুপ থাকবে, এমন কোনো ঘটনা খবর আমরা শুনিনি। আমাদের সবসময় নজরদারিতে আছে, কোনো ধরনের অঘটন হওয়ার সম্ভাবনা এখানে নেই। তারপরও আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে, আমাদের গোয়েন্দারা সজাগ রয়েছে। আমাদের কিছু গোয়েন্দা রিপোর্ট রয়েছে, আমাদের দেশে দুষ্কর্ম করেই ওই সমস্ত জায়গায় পালিয়ে যায়, কিংবা ওদেরগুলো এসে আমাদের এখানে শেল্টার নেয়। বর্ডার রোডগুলো হয়ে গেলে এই ধরনের প্রবলেম আমাদের আর ফেস করতে হবে না। জোর করে রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সবাই সেখানে স্বেচ্ছায় গেছেন। মন্ত্রণালয় বিবৃতিতে জানানো হয়, কোনো রোহিঙ্গাকে জোর করে বা আর্থিক প্রলোভন দেখিয়ে ভাসানচরে পাঠানো হয়নি। রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয় ৩০ বছরের পুরনো ভাষাঞ্চল সুরক্ষিত। আমপানের সময়ও এই দ্বীপে কোনো ক্ষতি হয়নি। এখানে রোহিঙ্গাদের জন্য আবাসন, সুপেয় পানি, চিকিৎসা সহ নানা ধরনের সুবিধা নিশ্চিত করা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বললেন, বিএনপি গণতন্ত্রের ধারা বিশ্বাস করে না, কেননা তারা ধর্মান্ধ দল। আতিকুর রহমানের রিপোর্ট। গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এ আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপির কোনো কর্মসূচিতে সরকার বাধা দেবে না, তবে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তখন সরকার কঠোর হতে বাধ্য হবে। বিএনপি সহ কিছু রাজনৈতিক দল আজ গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে। তারাই এদেশে প্রথম সাংবিধানিক শাসন রহিত করে সামরিক শাসন প্রতিষ্ঠিত করেছিল। বিএনপির মুখে নির্বাচন আর গণতন্ত্রের সুবচন মানায় না। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপি যে রেকর্ড করেছে তা কেউ ভাঙতে পারবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বললেন, বিএনপি ভাস্কর্য প্রসঙ্গে কোনো বক্তব্য দেয়নি, কারণ তারা ধর্মান্ধ ও মৌলবাদী অপশক্তির রাজনীতি করে। তারা আবার দেশে একটি গন্ডগোল পাকাতে চায়। বিএনপিকে অনুরোধ জানাবো, ভুলে যান 2013, 14, 15 সালের কথা। বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর কোনোভাবেই 2013, 14, 15 সালে যেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন সেই পরিস্থিতি সৃষ্টি করার সুযোগ দিবে না। বিএনপি নানা ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করছে এমন অভিযোগ করে তিনি বলেন, সরকার জনগণের জীবনের নিরাপত্তা ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। জনগণ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। আতিকা রহমান, RTV, ঢাকা। এদিকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে কথা বলেন তিনি। প্রহসনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে মন্তব্য করে তিনি আবারও একাদশ নির্বাচন বাতিল চেয়ে নতুন নির্বাচনের দাবি জানান। এই গণতন্ত্রকে উদ্ধারের যে সংগ্রাম, এই সংগ্রাম শুধু একা বিএনপি নয়, সকল রাজনৈতিক দল, সকল মানুষকে আজকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে অবশ্যই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দখলে খালের জমি থাকলে স্বেচ্ছায় তা ছেড়ে দেওয়ার আহ্বান জানালেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। সকালে রাজধানীর বাসাবো বালুরমাঠ সংলগ্ন এলাকায় বর্জ্য স্থানান্তরের জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন শেষে তিনি জানান, আগামী জুনের মধ্যে দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডে প্রকল্প নির্মাণের কাজ শেষ হবে। তিনি নগরবাসীকে খোলা স্থানে ময়লা না ফেলার আহ্বান জানান। ঢাকা নগরী করতে আমাদেরকে সাহায্য করবেন। এবং অবৈধ যারা দখলকারী আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা নিজ স্ব ইচ্ছায় আপনারা এগুলো ছেড়ে দিবেন, আপনারা সরে যাবেন, নতুবা আমাদেরকে কঠোর হতে হবে। আমরা যে কোনো মূল্যে এই খালের সীমানা নির্ধারণের কার্যক্রম আমরা এর মাঝে আরম্ভ করেছি। আমরা যথাযথ সীমানা নির্ধারণ করে আমরা উচ্ছেদ কার্যক্রম আরম্ভ করব এবং তার সাথে সাথে আমরা এই খালগুলো থেকে বর্জ্য অপসারণ আরম্ভ করব। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।